আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের কাছে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যা বলল ইসরায়েল। মধ্যপ্রাচ্য কি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে? ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে পাইলট উদ্ধার, ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 14। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের কাছে কতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যা বলল ইসরায়েল। ইরানের মোট 2500 ক্ষেপণাস্ত্রের মধ্যে এখন মাত্র কয়েকশো অবশিষ্ট আছে, যা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কিছু সূত্র দ্য জেরুজালেম পোস্টের কাছে স্বীকার করেছে, ইরানের বর্তমান অস্ত্রভাণ্ডার সম্পর্কে আসলে নিশ্চিতভাবে কেউ কিছু জানে না। গত শনিবার রাতে চ্যানেল 12-এর একটি প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর কর্নেল টি ছদ্মনাম দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে এখনও 1000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই তথ্যটি আইডিএফের আগের অনুমানের কয়েক শত ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ বিপরীত। জেরুজালেম পোস্টের সঙ্গে আলাপকালে সামরিক বাহিনী প্রথমে তাদের আগের অনুমানকেই সমর্থন করেছিল, কিন্তু পরে স্বীকার করে যে সঠিক সংখ্যাটি কারোরই জানা নেই। ইসরায়েলের হামলার পর ইরানের কতগুলো ক্ষেপণাস্ত্র উদ্ধারযোগ্য? এখন বড় প্রশ্ন হল, ইসরায়েলি হামলার ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কতটি শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে। এর অনেকগুলো হয়তো ধ্বংস হয়নি, বরং সাময়িকভাবে ইরানের নাগালের বাইরে চলে গেছে। এই প্রশ্নের গভীরে আরও একটি বিষয় রয়েছে, ধ্বংসস্তূপের ধস কি সামান্য নাকি অনেক বড় আকারের। এর ওপরে নির্ভর করছে ইরান কত দ্রুত বা আদৌ এই ক্ষেপণাস্ত্রগুলো আবারও ব্যবহারের উপযোগী করতে পারবে কিনা। সূত্রের তথ্যমতে কোনো কোনো ক্ষেত্রে ইরান বুলডোজার টিম ও বিশেষ প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে ধসে পড়া ক্ষেপণাস্ত্র ইউনিট বা সাইলো মিসাইল রাখার বিশেষ ভাণ্ডার একদিনের কম সময়ের মধ্যেই উদ্ধার করা সম্ভব। এ ধরনের পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল দীর্ঘমেয়াদী মজুদ হিসেবে নয়, বরং স্বল্প সময়ের মধ্যেই পুনরায় ব্যবহারের উপযোগী হয়ে উঠতে পারে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র লঞ্চার বিষয়টি সম্পূর্ণ আলাদা। ইরানের কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়েছে এবং কতটি মাটির নিচে চাপা পড়ে অকেজো হয়ে আছে, তা নিয়ে আইডিএফ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। তাদের হিসাবে ইরানের প্রায় 70-80% লঞ্চার অন্তত সাময়িকভাবে অকেজো হয়েছে। এর মধ্যে 50% ধ্বংস হয়েছে এবং বাকি 50% ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। বিভ্রান্তিকর বিষয় হল, মাঝে মধ্যে যুক্তরাষ্ট্র ও আইডিএফ দাবি করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা 90% হ্রাস পেয়েছে। কিন্তু আবার অন্য সময়ে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হার সাময়িকভাবে আবারও বেড়ে গেছে। যুদ্ধের অগ্রগতির সঙ্গে সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার হার কমছে। সাধারণত যুদ্ধের চতুর্থ দিনের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার হার দৈনিক 20টির নিচে নেমে আসে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি আরও কমেছে। এই সব অমীমাংসিত প্রশ্নের কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে আসলে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তার সুনির্দিষ্ট সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে। এত সব প্রশ্ন থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট সংখ্যা এই পরিস্থিতি বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ইসরায়েল জানে যে ইরান তাদের লক্ষ্য করে 500-রও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলো জানিয়েছে ইরান তাদের ওপর প্রায় 1300 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফের দাবি অনুযায়ী যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় 2500 ক্ষেপণাস্ত্র ছিল। সেই হিসেবে ইসরায়েলি বাহিনী একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস না করলেও এখন ইরানের হাতে 700-রও কম ক্ষেপণাস্ত্র থাকার কথা। আর আইডিএফ যদি অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে থাকে, তবে ইরানের হাতে এখন মাত্র কয়েক শত ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে। তবে এখনও একটি সম্ভাবনা রয়ে গেছে যে আইডিএফ যুদ্ধ শুরুর সময় ইরানের মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা কম অনুমান করেছিল। এর আগেও এমনটি ঘটেছে। 2025 সালের জুনে আইডিএফ বলেছিল ইরানের কাছে 2500 ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু কয়েক মাস পর তারা সেই সংখ্যা সংশোধন করে 3000 বলেছিল। মধ্যপ্রাচ্য কি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে?
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ঐতিহাসিকভাবেই একটি পাউডার কেগ বা বারুদের স্তূপের ওপর দণ্ডায়মান, যেখানে সামান্যতম কৌশলগত বিচ্যুতিও দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিতিশীলতার সূত্রপাত ঘটাতে সক্ষম। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে ইরানকে লক্ষ্য করে ওয়াশিংটনের পক্ষ থেকে জারি করা 10 দিনের আল্টিমেটাম কেবল আঞ্চলিক উত্তেজনার পারদকেই ঊর্ধ্বমুখী করেনি, বরং তার সমকালীন বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ওপর এক গুরুতর অশনি সংকেত হিসেবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের নিকট এটি এখন গভীর পর্যালোচনার বিষয়। এই চরম সময়সীমা নির্ধারণ কি কেবলই জবরদস্তিমূলক কূটনীতির একটি কৌশলগত প্রক্ষেপণ, নাকি এটি সুপরিকল্পিত কোনো পূর্ণমাত্রার সামরিক মহাপ্রলয়ের সোপান? আল্টিমেটামের বয়ান ও রণকৌশলগত বিশ্লেষণ। আন্তর্জাতিক রাজনীতির অভিধানে আল্টিমেটাম শব্দটি একটি চূড়ান্ত ও অনমনীয় সতর্কবার্তা হিসেবে বিবেচিত। যখন যুক্তরাষ্ট্রের মতো একটি বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর নির্দিষ্ট সময়সীমা আরোপ করে, তখন ভূরাজনৈতিক মানদণ্ডে এটি প্রতীয়মান হয় যে প্রচলিত কূটনীতিক পথগুলো প্রায় রুদ্ধ হয়ে এসেছে। তবে ইতিহাসের নির্মোহ বিশ্লেষণে দেখা যায়, এ ধরনের চরম সময়সীমা অনেক ক্ষেত্রে সরাসরি যুদ্ধের সূচনা না হয়ে বরং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়, যার লক্ষ্য প্রতিপক্ষকে চাপের মুখে নতি স্বীকারে বাধ্য করা। ইরানের জন্য এ জাতীয় বহিঃশক্তির চাপ কিংবা বৈরী আচরণ নতুন কোনো অভিজ্ঞতা নয়। কয়েক দশক ধরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে লড়াই করেই তেহরান তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তবে বর্তমান পরিস্থিতির সমীকরণ অত্যন্ত জটিল ও সংবেদনশীল। একদিকে নিবিড় পারমাণবিক কর্মসূচি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূখণ্ডে বিস্তৃত আঞ্চলিক প্রক্সি রাজনীতির প্রভাব, সব মিলিয়ে উত্তেজনার পারদ এখন এমন এক চরম বিন্দুতে অবস্থান করছে, যেখানে সামান্য একটি কৌশলগত ভুল বা অনাকাঙ্ক্ষিত স্ফুলিঙ্গ সমগ্র অঞ্চলে এক অনিয়ন্ত্রিত দাবানল সৃষ্টি করতে পারে। প্রথাগত যুদ্ধ বনাম আধুনিক যুদ্ধের বহুমাত্রিক রূপরেখা। যদি প্রশ্ন করা হয় বিশ্ব কি নতুন কোনো মহাযুদ্ধের দ্বারপ্রান্তে, তবে এর উত্তর বর্তমানের পরিবর্তিত রণকৌশলের প্রেক্ষাপটে খুঁজতে হবে। আধুনিক রণক্ষেত্রে বিজয় এখন আর কেবল ট্যাঙ্ক আর মিসাইলের সরাসরি সংঘর্ষের ওপর নির্ভর করে না। বর্তমান বিশ্ব হাইব্রিড ওয়ারফেয়ার বা বহুমুখী যুদ্ধের এক জটিল আবর্তে প্রবেশ করেছে, যেখানে যুদ্ধের ময়দান ভৌগোলিক সীমানা ছাড়িয়ে ডিজিটাল ও অর্থনৈতিক বলয়ে বিস্তৃত। এই আধুনিক যুদ্ধের প্রধান স্তম্ভগুলো হল সাইবার ডোমেন, কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ডিজিটাল আক্রমণের মাধ্যমে পঙ্গু করে দেওয়া; ইকোনমিক স্টেটক্রাফট, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে একটি রাষ্ট্রের আর্থিক মেরুদণ্ড ও সরবরাহ ব্যবস্থা ভেঙে দেওয়া। ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে পাইলট উদ্ধার, ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর। ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান থেকে পাইলটকে উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩ এপ্রিল সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে ওড়ার সময় 2 জন থাকে, এর মধ্যে একজন পাইলট, অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে, ওই দিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেল দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 14। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিংয়ে হামলার হুমকি দেওয়ার একদিন পরে এ হামলা চালাল তেল আবিব। রোববার 5 এপ্রিল বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননে হামলায় আরও 10 জন নিহত হন, যাদের মধ্যে একটি পরিবারের 6 জন সদস্যও রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জোনা এলাকায় এক হামলায় আরও 39 জন আহত হয়েছেন। এই হামলাটি দেশের বৃহত্তম সরকারি হাসপাতাল রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে প্রায় 100 মিটার দূরে আঘাত হানে।